ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে দল ভেঙেছে তাসের ঘরের মতো। আহ, রাজ্যে, দিল্লিতে, সর্বত্রই মানে রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটি ভেঙে চুরে চুরমার। এবং যারা যারা ভেঙে বেরিয়ে গিয়েছে দল থেকে, তারা প্রত্যেকেই আঙুল তুলছেন একজনের দিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার এই নিয়ে ভিডিও করেছি, আমরা বারবার এই নিয়ে ভিডিও বানিয়েছি, কথা বলেছি। শুধু আমরা কেন, মিডিয়া জগৎ থেকে শুরু করে সবাইকার মুখে মুখে এখন একটাই কথা, ভাইপোকে নিয়ে। প্রশ্ন হলো, এই ভাইপোকে নিয়ে অনেকেরই ক্ষোভ বিক্ষোভ রয়েছে দলে। যারা সরাসরি দল ছেড়ে বেরিয়ে চলে গিয়েছেন তারা তো আঙুল তুলেই গিয়েছেন, যারা দলেও আছেন তাদেরও অনেকেই কিন্তু এই ভাইপোর দিকেই বিরক্তি প্রকাশ করেছেন। ভাইপোর প্রতি তাদের বিরক্তি প্রচন্ডভাবেই রয়েছে। বলছিলাম তৃণমূল কংগ্রেসের কথা, অবশ্য মানে এটা আর আলাদা করে বলার কিছু নেই, আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন কার কথা বলছি বা কোন দলের কথা বলছি, বা ভাইপোই বা এখানে কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়েই বলছি। দিন কয়েক আগে দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেছিলেন যে একজন দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী এবং দীর্ঘদিন ধরে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে থাকা এক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি যখন দল ছেড়ে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি ওই বিরোধী গোষ্ঠীতে যোগ দেন এবং সেই সঙ্গে তিনি একটা বড় পজিশন সেখানে পাওয়ার এবং বিজেপি সরকারের অধীনে একটি বড় দায়িত্ব পাওয়ার জায়গায় পৌঁছে যান, তখন দলেরই মুখপাত্র কুণাল ঘোষ তিনি কার্যত বোমা ফাটিয়েছিলেন তাকে নিয়ে। কি না, তিনি নাকি নিজের পার্সোনাল গাড়ি কেনার জন্য দলের তহবিল থেকে টাকা চেয়েছিলেন। এই বিষয়টা নিয়ে চর্চা হয় মারাত্মকভাবে, এই বিষয়টা নিয়ে ভয়ঙ্কর রকমের একটা জলঘোলা হয় কালীঘাট তৃণমূলের পক্ষে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এই কালীঘাট তৃণমূলের যে সমস্ত নেতৃত্ব বা যে গুটি কয়েক নেতৃত্ব এখন রয়েছেন, তারা কিন্তু কুণাল ঘোষের এই কথায় কোনো প্রতিবাদ করেননি। কারণ তাদেরও মনে হয়েছে হয়তো যে দলের টাকা দিয়ে ব্যক্তিগত কাজ বা ব্যক্তিগত বিষয় স্বার্থ সিদ্ধি করবার চেষ্টা করছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং এটা মনে হয়েছে যখন তিনি দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তাহলে সেই একই বিষয়ে আবারও মুখ খুলেছেন কিন্তু কুণাল ঘোষ, যদিও বিষয়টি নিয়ে তেমন ভাবে তৃণমূলের পক্ষ থেকে সরাসরি কোনো রকমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড প্লেনে দিল্লি যাওয়া এবং ফিরে আসাকে নিয়ে। তার এই যে চার্টার্ড প্লেনের যে টাকা, মানে বিপুল সংখ্যক লক্ষ লক্ষ টাকা তার পেছনে খরচা, তো একজন সাংসদ হয়ে, একজন সাধারণ সাংসদ, তার সঙ্গে একটি রাজনৈতিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পোস্ট তিনি হোল্ড করছেন, সেই মানুষটার চার্টার্ড প্লেনে যাতায়াতে কি প্রয়োজন? কেনই বা তার চার্টার্ড প্লেনে যাতায়াতের প্রয়োজন রয়েছে? দলের তরফে সেই টাকা কি দেওয়া হয়েছে, নাকি তিনি কোথা থেকে সেই তহবিল জোগাড় করে এত লক্ষ লক্ষ টাকা খরচা করে তিনি গেলে নিলেন এই বিলাসবহুল জীবনযাপনের জন্য? সেই বিষয় নিয়ে কথা বলবো আজকে, সেই বিষয় নিয়েই আমরা আজকে ভিডিওটা বানাচ্ছি। নমস্কার, আমি অনিরুদ্ধ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল উঠেছে দলের সর্বস্তরের নেতৃত্বের তরফে, তা সে বিধায়করা হোক, তা সে সাংসদরা হোক, প্রত্যেকেই আঙুল তুলছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। কেন না, তৃণমূল কংগ্রেসের মধ্যে এই ভয়ঙ্কর লেভেলের একটা ঔদ্ধত্য, একটা ভয়ঙ্কর রকমের দুর্নীতি, নেপোটিজম, এই যে সমস্ত কিছু একসঙ্গে দলটাকে মানে ঝাঁঝরা করে দিয়েছে কার্যত, তার নেপথ্যে প্রত্যেকেই দায়ী করছেন একজনের নাম, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নাকি গোটা দলটিকে কার্যত ঝাঁঝরা করে দিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোর প্রতি অপার্থ স্নেহের বশে তিনি এই সমস্ত কিছু দেখেও যেন না দেখার ভান করেছিলেন এতদিন পর্যন্ত। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কে? বেসিক্যালি একজন সাধারণ সাংসদ। খুব বেশি দিন হয়েছে যে তিনি রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছেন তেমনটা নয়, কারণ সেটা পসিবলও নয়, তার বয়সও এমন কিছু বেশি নয়, 30-এর কোঠায়, মধ্য 30-এর কোঠায় তার বয়স। তো তিনি
ধরেন 10-12 বছর ধরে মূল স্রোতের রাজনীতিতে তিনি রয়েছেন। তিনি সাংসদ হয়েছেন, তিনি দলের বিভিন্ন বিষয় নিয়ে সংসদে আলোচনা করেছেন। তিনি বেশ কিছু ক্ষেত্রে বলা হয় যে তিনি কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকারের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন বিভিন্নভাবে, কিন্তু সেই সমস্তগুলো তো ছিল বাইরের একটা আবরণ। দলের ভেতরে তিনি নাকি একনায়কতন্ত্র চালাচ্ছিলেন দলের মধ্যে, দীর্ঘদিন ধরে সেগুলো সমস্ত কিছু সহ্য করেছে দলের যারা নেতৃত্ব, তারা তারা মুখ বুজে অনেক কিছু তাদেরকে সহ্য করে নিতে হয়েছে। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে যখন দল পর্যবসিত হয়েছে, যখন দল হেরে গেছে, তখন সেই সমস্ত নেতৃত্ব যারা কিনা দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন দলের মধ্যে থেকে বা অনেক সময় চুপ করে থেকেছেন, তারা প্রত্যেকেই এখন সোচ্চার হয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়কদের একটা বড় অংশ বলবো না, মেজরিটি অংশটাই তারা বেরিয়ে গিয়ে একটা আলাদা ব্লক তৈরি করেছে। তারাই এখন বিরোধী দল, প্রধান বিরোধী দল এই রাজ্যের। যদিও সেই বিরোধী দল খাতায় কলমে বিরোধী দল, কিন্তু বাস্তবে তারা কতটা রাজ্য সরকারের বিরোধিতা করছে সেটা নিয়ে প্রশ্ন আছে। কারণ তাদের যে বক্তব্য বা তাদের যে অ্যাপ্রোচ, সেটা হলো রাজ্য সরকারের যে সমস্ত কার্যকলাপ রয়েছে তাতে তাদের সমর্থন বা তাতে তারা সাপোর্ট করবেন, এমনটাই তারা বলেছে। কি অথচ বিরোধী দলের আসনে তারা বসবেন আলাদা একটা ব্লক করে। তারা তৃণমূল কংগ্রেস। এবারে এখানে একটা প্রশ্ন হচ্ছে, কে আসল তৃণমূল, কে নকল তৃণমূল? কারণ কালীঘাট তৃণমূলের হাতে মাত্র 14-15 জন 16 জনের মতন বিধায়ক রয়েছেন। বাকি বিধায়ক সংখ্যা 80 জনের মধ্যে বাকি বিধায়ক সংখ্যা তারা চলে গিয়েছেন বিরোধী ব্লকে। দিল্লির ক্ষেত্রেও বিষয়টা একই রকম। মেজরিটি সাংসদরা তারা বেরিয়ে গিয়ে এনসিপিআই তে জয়েন করেছেন, একটা অখ্যাত দল। সেই দলে তারা যোগ দিয়েছেন মূলত কি করার জন্য না, আবারও বিজেপি সরকারকে দিল্লিতে বসে তারা সমর্থন জানাবেন, অর্থাৎ বিজেপির বি টিম হিসেবে কাজ করবেন, কিন্তু বসবেন তারা বিরোধী ব্লকে। এই পরিস্থিতিতে কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে হ্যারিকেন ছাড়া আর কিছু নেই, এমনটাই বলা যেতে পারে। কারণ আবার যদি নতুন করে দলটাকে গঠন করতে হয়, তাহলে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে, নতুন ভাবে সমস্ত কিছু স্ট্রাকচারালি তৈরি করতে হবে। যে বিষয়টা তৈরি করতে গেলে আবার কতদিন সময় লাগবে তা কেউ জানে না। আমরা বামেদের অবস্থা দেখেছি, 2011 সালে যখন বামেরা চলে যায়, তারপর 2016 সালে কিছুটা তারা রেজিস্ট্যান্স দেখাতে পারলো, তারপরের থেকে শূন্যতেই আটকে গিয়েছিল। মহাশূন্যের পথে যেতে যেতে কোনো রকমে স্লিপ করে একটা আসন জিতে এবারের নির্বাচনে টিম করে জ্বলছে সিপিএম বা বামেরা। কংগ্রেসের অবস্থাও তথই বছর, অর্থাৎ যারা একবার ক্ষমতা থেকে চলে যাচ্ছে বাংলার বুকে, তারা আর ক্ষমতায় ফিরে আসার জন্য প্রচুর কাঠখড় পোড়ালেও আর সেটা হচ্ছে না। তৃণমূল কংগ্রেস আদৌ কি কোনোদিন আবার এখানে একটা বক্তব্য আছে যে তৃণমূল কংগ্রেস বললে পরে এখানে আবার একটা প্রশ্ন উঠতে পারে, কোন তৃণমূল? বিরোধী তৃণমূল নাকি কালীঘাট তৃণমূল? মানে কালীঘাটের বিরোধী তৃণমূল নাকি কালীঘাট তৃণমূল, কাদেরকে বলা হচ্ছে সেটা একটা প্রশ্ন। যাই হোক, আমি তর্কের খাতিরে তৃণমূল কংগ্রেসই বলছি। তৃণমূল কংগ্রেস যদি আবার ঘুরে দাঁড়াতে চায়, তাহলে কোথা থেকে তারা শুরু করবে? এই বিদ্রোহী ব্লকেদেরকে আদৌ কি তারা কখনো দলে ফিরে আসবেন? একেবারেই সেই ভাবনা অলীক কল্পনাতে এখন পরিণত হয়েছে। তো যাই হোক, এবার প্রসঙ্গে আসি যে এহেন পরিস্থিতিতে যেখানে দলের যে মেন যে ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে মূল তহবিলটা জমা রয়েছে দলের, সেই অ্যাকাউন্ট নিয়েও দেখা দিয়েছে বিতর্ক। এমন একটা দল যেখানে সেই দল নিয়ে সেই অ্যাকাউন্ট নিয়েও দেখা দিয়েছে বিতর্ক। কারণ এমন একজন চিঠি দিয়ে ব্যাংকে জানিয়েছেন সেই অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়ার জন্য, তিনি আদতে মানে কোষাধ্যক্ষ কিনা সেটাও এখনো জানা নেই। তাকে সরিয়ে দেওয়া হয়েছে, খাতায় কলমে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। সেই অরূপ বিশ্বাসকে সরিয়ে দেওয়া হয়েছে কোষাধ্যক্ষের পদ থেকে। সুভাষিস চক্রবর্তীকে 6 জুন দায়িত্ব দেওয়া হয়েছিল কোষাধ্যক্ষের পদে। ফলে কে যে এক্স্যাক্টলি কোষাধ্যক্ষ, কোন দলের যে কে কোষাধ্যক্ষ, সেটা নিয়েও সমস্যা রয়েছে। অথচ এই অরূপ বিশ্বাস তিনি একাধিক কেসে তার নাম জড়িয়েছে, তিনি
গোয়েন্দাদের মুখোমুখি হয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে, মেসি কাণ্ড থেকে শুরু করে আরো অনেক কিছু, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। এখানে অরূপ বিশ্বাস তিনি আবার একটা চিঠি লিখে ব্যাংকে জমা দিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট সেটা ফ্রিজ করে দেওয়া হোক। 665 বা 675 কোটি টাকার একটা অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে সেই তৃণমূল কংগ্রেসের। তো এই অ্যাকাউন্টের মালিকানা কার হাতে এই মুহূর্তে, কারা এই অ্যাকাউন্টে অ্যাক্সেস করছেন, সেগুলো নিয়ে মানে বহু চর্চা, বহু প্রশ্ন চিহ্ন রয়েছে। যাই হোক, আগামী দিনেই বা অ্যাকাউন্ট কারা ব্যবহার করবেন, কাদের হাতে দলীয় প্রতীক যাবে, কেউ জানে না। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি গিয়েছিলেন ওম বিড়লা অর্থাৎ স্পিকারের সঙ্গে দেখা করতে। তিনি যে দিল্লি গিয়েছিলেন জরুরি তলবে, যাওয়া এবং আসা দুটোর ক্ষেত্রেই তিনি চার্টার্ড ফ্লাইট ব্যবহার করেন। তো এই যে চার্টার্ড ফ্লাইট তিনি ব্যবহার করেছিলেন, সেই চার্টার্ড ফ্লাইট নিয়েই উঠছে এখন প্রশ্ন যে এই যে চার্টার্ড ফ্লাইটে প্রত্যেক ঘন্টায় কয়েক লক্ষ টাকা করে সেটাতে ভাড়া দিতে হয়, সেই টাকাটা কোথা থেকে জোগানো হয়েছে, কে দিয়েছেন? কুণাল ঘোষ তো মুখ খুলেছেন ইতিমধ্যেই। তিনি বলেছেন যে এই টাকা যদি মানে সরকারি এই দলের তহবিল থেকে দিতে হয়, তাহলে তিনি এটার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তিনি এটা নিয়ে প্রশ্ন তুলছেন কেন চার্টার্ড ফ্লাইটে যেতে হবে একজন সাংসদকে। অন্যদিকে আজই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে কুণাল ঘোষের এই কথাকাণ্ডে, একই দলের যেহেতু দুজনেই প্রতিনিধি, তাই কুণাল ঘোষের এই বক্তব্যের তিনি কোনো জবাব দেবেন না। পাশাপাশি তিনি এই প্লেনে যাওয়া নিয়েও কিছু মন্তব্য করেছেন যে যদি বিষয়টা সরকারিভাবে লিখিত দিয়ে দেওয়া হয় যে তিনি ইকোনমি ক্লাসেই যেতে পারবেন, তাহলে তিনি ইকোনমি ক্লাসে যাবেন, কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু তার প্রশ্ন রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। যাই হোক, সেই বিতর্কে না গেলাম, তিনি কতদূর কি বলেছেন। প্রসঙ্গে হলো গিয়ে যে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে প্লেনের খরচ, চার্টার প্লেনের খরচ, সেটা কোথা থেকে আসছে? এটা কি ওই তৃণমূলের তহবিল থেকেই আসছে? তাহলে সেই তৃণমূলের তহবিল কোন কোন খাতে খরচা করা যেতে পারে বা কোন কোন খাতে সেটা খরচা হতে পারে, সেটা নিয়ে কি কোনো বিস্তারিত তথ্য দলের যারা বাঁচাকুচা যে কজন নেতৃত্ব রয়েছেন তারা জানেন, নাকি বিরোধী ওই যে যে বিক্ষুব্ধ ব্লক, সেই ব্লকের মানুষেরা বা যা তার বিধায়করা বা নেতৃত্বরা তারা জানেন কিভাবে ব্যবহার হচ্ছে এই টাকা? এখনো কি দল মানে পাওয়ার থেকে সরে যাওয়ার পরেও কি কোথাও গিয়ে যে ভয়ঙ্কর রকমের একটা দুর্নীতির সেই মোহ, সেই টাকার মোহ, সেগুলো থেকে বেরিয়ে আসতে পারছেন না দলের নেতৃত্বরা? নাকি এখনো পর্যন্ত শেষ মুহূর্তে যতটুকু পাওয়া যায় সেটুকুন কুড়িয়ে কাছে নিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা? আগামীতেই সময় বলবে সে কথা। আপনারা কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চার্টার ফ্লাইট ব্যবহার নিয়ে? জানান আমাদের কমেন্ট করে। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, ফলো করুন আমাদের দি এজ ডিজিটালে। ভালো থাকুন।